লাইফলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আর আজকের অনুষ্ঠান মানেই কিন্তু আমরা আজকে নানাবিধ সমস্ত কিছু সমস্যার সমাধান তো জানবই, এবং সেই সঙ্গে এখন যে সমস্ত আমাদের শারীরিক মানে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মেন্টাল হেলথ বলুন বা আমাদের ফিজিক্যাল হেলথের যে প্রবলেমগুলো হচ্ছে সেইগুলো প্রিভেন্ট করব কিভাবে, সেই সমস্ত কিছুই নিয়ে কিন্তু ডাক্তারবাবু রয়েছেন আমাদের সঙ্গে। আর ডাক্তারবাবু মানেই কিন্তু ডক্টর সৌমেন কুমার মাইতি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতি। ডাক্তারবাবুকে আরও একবার আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। এবং প্রথমেই আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব, এখনকার জেনারেশন বলুন, এখনকার জেনারেশন একটুতেই মানে অল্পতেই কিন্তু তারা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। কোনো কিছুতে হঠাৎ করে কোনো সেটা বিশেষ কোনো কারণ হোক বা অন্য কোনো পারিপার্শ্বিক পরিস্থিতি হোক বা নিজের ফ্যামিলি কোনো প্রবলেম হোক, তারা কিন্তু একটুতেই এত ডিপ্রেশনে চলে যাচ্ছে, তারা কিন্তু নিজেরাই নিজেদের মাথাকে কন্ট্রোল করতে পারছে না, যার ফলে অনেক ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলছে। এবং এক্ষেত্রে আমরা হয়তো প্রত্যেকটা মানুষেরই কাউন্সিলিং এর প্রয়োজন আছে বিভিন্ন দিক থেকে। প্রত্যেকেরই সাইকোলজিক্যাল অনেক প্রবলেম থাকে, কিন্তু প্রথমে তো মা বাবাদের সেটা বোঝা সম্ভব হয় না যে ছেলেটা আমার একটা সাইকিয়াট্রিক পেশেন্টে পরিণত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সে গুমড়ে গুমড়ে থাকছে। এক্ষেত্রে বাবা মারা কি করতে পারে? ডাক্তারবাবুর তো পরামর্শ অবশ্যই নিতে হবে, এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি রয়েছে? ঠিক, তো এটা বলি কি যে হোমিওপ্যাথিতে একটাই যে ভালো সিস্টেম, সেটা হচ্ছে যে কোনো ফিজিক্যাল ডিজিজ নিয়ে এলে হোমিওপ্যাথিক ডাক্তারবাবু কিন্তু তার মেন্টাল হেলথটা দেখে একসাথে। যার জন্য কথা বলে না, ডাক্তারবাবু বেশি টকেটিভ, অনেক বেশি কথা বলেন কেন, রুগীকে অনেকক্ষণ বসিয়ে রেখে তার ওই মেন্টাল কন্ডিশনটা বুঝতে চান, এবং চান তার বাড়ির লোকও যেন কেউ সাথে থাকে, সে একা যাতে না আসে। তো এরকম ধরনের আমি একটা ছোট এক্সাম্পল দিলেই ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে যে দেখো, যদি কোনো একটা পেশেন্ট এসে দেখা যাচ্ছে যে তার ভালোভাবে স্টুল পাস করছে না, পায়খানা হচ্ছে না, খুব অ্যাসিড হয়ে যাচ্ছে বা এইরকম সমস্যা বলছে, ডাক্তারবাবু তখন চেষ্টা করেন যে এর সত্যি অ্যাকচুয়ালি অর্গানিক কোনো প্রবলেম আছে। তো স্বাভাবিক তাকে যেটা করা উচিত, যেমন প্যাথোলজিক্যাল কোনো ইনভেস্টিগেশনই হোক বা ইউএসজি হোক বা যাই হোক, এগুলো করা দরকার। তো এই সময়ে রুগীর বাড়ির লোক বলে ডাকবো, এগুলো সব হয়ে গেছে, এগুলো আমরা সব করিয়েছি, এতে আমরা অ্যাসিডের ওষুধপত্র খাইয়েছি যাতে রেগুলার স্টুল হয়, সেরকমও করিয়েছি, কিন্তু খুব তেমন কাজে লাগছে না, তাই আমরা ভাবলাম হোমিওপ্যাথি করি। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটা যখন আমরা হিস্ট্রি নিচ্ছি, তখন দেখা যায় যে এটা কবে থেকে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ঘটনা প্রসঙ্গে বলবো না, এটা বেশি দিন নয়, এটা এই মাসখানেক আগে কি এমন ঘটনা ঘটেছিল। তো এই ঘটনা ঘটেছিল বললে কিন্তু পেশেন্ট ঠিক বুঝতে পারে না, আর ওর টোটাল ব্যাপারটা সম্বন্ধে একটু বলুন যে ও এখন কি করছে কি না করছে। তো যেটা বললো যে ওর একটা পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষার রেজাল্টে কিন্তু গত মাসে বেরিয়েছে। আচ্ছা। ওর ঠিক আশানুরূপ ফল হয়নি, কয়েকদিন খুব স্যাড অবস্থায় ছিল, খুব খারাপ মেন্টাল অবস্থা খারাপ ছিল, খাওয়া দাওয়া করেনি, তারপরও আবার অ্যাজিটিভ হয়ে গেছে। তো ওনাদের ভাষায় অ্যাজিটিভ হয়ে গেছে, কিন্তু যে ইনফরমেশনটা পেলাম সেটা দেখলাম 1 মাস আগে ওই যে এক্সামিনেশন যে ফেলিওরটা তার, সেটাই তার মনে খুব ধাক্কা লেগেছে, এবং তারপর থেকেই সে সমস্যাটা পড়েছে। তো এই ধরনের ধরো ফেলিওর কেস, সেখানে খুব স্বাভাবিকভাবে আমরা যদি কোনো সচরাচর ডাক্তারকে দেখাই, তখন বলবে যে ও এটা অ্যাসিড হচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি কার্বোভেজ খাও, আচ্ছা তুমি এটা নাক্স ভূমিকা খাও, এইরকম ধরনের। কিন্তু অ্যাকচুয়ালি প্রপার ফিজিশিয়ান যদি মেন্টাল হেলথটা নিয়ে দেখে, তখন দেখা যাচ্ছে ওই গ্রিপ, তার একটা গ্রিপ ফেলিওর একটা ব্যাপার হয়েছে, তো তখন ওষুধটা কিন্তু সম্পূর্ণ আলাদা আসবে। আচ্ছা আচ্ছা। এবং সেটা দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল ধরো ইগনেসিয়া আমার, তখন ইগনেসিয়াটা দেওয়া হলো এবং তারপর থেকেই সে হয় ভালো আছে। তো এরকম ধরনের আরো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমাদের সিমটম কিছু বলতে বলতে যখনই ধরুন, আমি একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারি, যেমন এক বয়স্ক ভদ্রমহিলা তিনি আমাকে তার শারীরিক অসুস্থতা বলছেন।
তো তখন আমি হয়তো তাকে খুব কনসোলেশন খুব করে বললাম, মা এতে কি আছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এ তো সবাই সেরে যাবে, বাড়িতে কি আছে, কথাটা আমি অন্যভাবে নিচ্ছি। তো তখন যখনই কথাটা এক্সপ্রেস করছে, তারপরের অংশের যে কথাগুলো কথা বলে যাচ্ছে আর দু চোখ বেয়ে জল পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার যে এই যে এক্সপ্রেসটা, তার চোখের জল, সে কথা বলার সাথে সাথে তার চোখের জল বাদ মানে না, সেই জলটাই পড়তে থাকে, এটাও কিন্তু একটা মেন্টাল। আচ্ছা। তো এর যে কোনো সমস্যাটাই না হোক না কেন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ওই ওষুধটা হয়তো পালসিটিলার ধারে কাছে যাবে। আচ্ছা। সে যে সমস্যাটাই হোক, আচ্ছা, দেখা যাচ্ছে পালসিটিলার দিলে সে ভালো আছে। ভালো আছে। তো এইরকম ধরনের ধরো মেন্টাল অবস্থাটা, এটা আমরা গ্রিপ বললাম। আবার এমনও দেখা গেছে, ধরো বাড়িতে একটা প্রত্যক্ষ গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হতে হতে ছেলেটি কি করলো, বাড়ির ছেলেটি খুব রাগান্বিত হয়ে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, এটা প্রায়শই ঘটে। এই মোবাইলটা কস্টলি, অনেক কষ্ট করে সে বাবাকে রাজি করে কিনেছিল, তারপরেও সে এতই রাগ হলো, তার প্রিয় জিনিসটাও সে আছড়ে ভেঙে দিল। এই যে অ্যাঙ্গার, এই অ্যাঙ্গারে যদি কেউ কোনো কিছু থ্রো করে ভেঙে ফেলে, ভাতের থালা খেতে খেতে ভাত ছুঁড়ে ফেলে দেয়, এই যে অ্যাঙ্গারটা, এটা হতে পারে একটা এজ, ধরলাম অনেক বয়স হয়ে গেছে, তার খুব সেন্টিমেন্টাল লেগেছে, দিস ইজ দ্য নর্মাল ফেনোমেনা, এটা নিয়ে ডিজিজ বা ওষুধের কথা ভাবা উচিত না। কিন্তু যে ছেলেটা অত্যন্ত স্বাভাবিক, তার এমন অ্যাঙ্গার হয় যে সে এরকম ছুঁড়ে ভেঙে দিতে পারে। তো সেক্ষেত্রে তার যে কোনো সমস্যাটাই হোক না কেন, সেক্ষেত্রে তার ওষুধটা হয়তো আসবে স্ট্যাপিসেগ্রিয়া বা ক্যামোমিলা। এটা তোমার বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে দেখো, ছোটদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো বাচ্চা দেখবে দেখা মাত্রই কোনো আরেকটা বাচ্চাকে পেয়ে গেছে, তো সামনে খেলবে কি ধরি তাকে কামড়ে দিচ্ছে। তো এই যে বাইটিং টেন্ডেন্সি, এই যে ওর সবসময় কারোর প্রতি একটা ক্রুয়েলটি, কিছু একটা করবো, কেউ একটা মেরে ফেলবো, কামচে দেবো, এটার লেভেলেও তার যদি কোনো ডায়রিয়াও হয়ে থাকে, ওই সিমটমটা দেখে ডাক্তারবাবু ঠিক করে ফেলবে যে ওর ওষুধটা কেমন গেলে। তাহলে কতটা মেন্টাল ইম্পর্টেন্স আছে। এরকম আমরা দেখেছি যে কয়েক রাত ঘুমোচ্ছে না, পড়াশোনায় ভালো, চাকরিও পেয়েছে, সবই কিছু। তো কতদিন চাকরি পেয়েছে বলছে, বেশি দিন নয়, দিন 15 জয়েন করেছে, এবং দিন 15 আগেই তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে। সমস্যা কবে থেকে ঘুমোচ্ছে না, তো দিন 15 টানা ঘুমোচ্ছে না, খুব স্বাভাবিক। সে একটা চাকরি পেয়েছে, সে তো ভালো, তা তো ঘুমানোর কথা, শান্তি এলো মানে। সে এত এক্সাইটেড হয়ে গেছিল এবং এত আনন্দে উৎফুল্ল হয়ে গেছিল যে এটা আমি পেয়ে গেলাম, আর তো বন্ধুরা কেউ পায়নি। এই যে আনন্দ, সেই আনন্দটা শেয়ার করতে পারছে না। আনন্দেও কিছু সমস্যা আসে। তো আমরা দেখবে, এটা একটু হয়তো মনের কাছে সুবিধা হবে, আমরা দেখবে যখন আমরা খুব ডিপ্রেস হয়ে যাই বা খুব খারাপ লাগে, তখন আমরা এই কাপের কথা মনে হয়, একটা কফি খেলে খুব ভালো হয়। এই কফিয়া মানে কফি থেকে কফিয়া মেডিসিনটা এরই ঘুমের পক্ষে খুবই ভালো। একে যখনই ওষুধটা দিয়ে দেওয়া হচ্ছে, এই আনন্দ থেকে যদি কারোর এরকম ধরনের অন্যরকম সিমটম অ্যারেজ করে যায়, সেক্ষেত্রে কফিয়া দেওয়া। তাহলে মেন্টালটা কত ইম্পর্টেন্স বুঝছে তো, যেমন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে এই যে মানে মেন্টাল স্টাডি করাটা, এটা খুব জরুরি। কিছু বাচ্চা দেখবে, বাচ্চা এসছে, এসেই তুমি শুধু তাকিয়েছো, ডাক্তারবাবু তাকিয়েছে, তাতেও কাঁদতে শুরু করে, তাতেই ভয় পেয়ে যায়। তো যদি আমরা হিস্ট্রি শুনি যে না, এর আগেও এর অনেক অসুখ বিসুখ করেছে, যখনই ডাক্তারবাবুর কাছে গিয়েছে, দেখেছে ওই নার্সিংহোমে ভর্তি, ইঞ্জেকশন দিয়েছে, এটা করেছে, তার চেয়ে প্যানিক, এটা নর্মাল। ও আমার দিকে ভয় পেয়েছে, ওটা নিয়ে আমার হবার দরকার নেই। কিন্তু এই বাচ্চাটা শুধু আপনাকে নয়, যে কোনো স্ট্রেঞ্জার পার্সন যদি একবার ওর দিকে তাকায়, ও এরকম কাঁদতে শুরু করে দেয়। এবং বাচ্চাটা কিন্তু দুগ্ধ অবশ্য নয়, একটু বড় হয়েছে, বোঝার ক্ষমতা এসছে। সেক্ষেত্রেও আমাদের বেশ কিছু ওষুধ লাগে, যেমন অ্যান্টিমক্রুড, অ্যান্টিমড্রাট। এই কফ কাশির ক্ষেত্রে এই সিমটমটা দেখেই ওষুধটাকে চয়েস করা যায়। তো এরকম অনেক কিছুই আছে, যেমন ধরো কেউ কেউ নিজের দুঃখ কষ্ট কিছু কারোর সাথে শেয়ার করে না, নিজের মধ্যে চেপে রাখে, নিজে লুকিয়ে রাখে। এতটা মনকষ্ট সে কোনোদিন প্রকাশই করে না।
তো এই ধরনের মেডিসিনগুলো প্রায় মানে এদের ক্ষেত্রে যে কোনো অসুখ বিসুখ হোক না কেন, এদের প্রায় দেখা যায় ন্যাট্রামিউর ওষুধটা খুব কাজে লাগে। আচ্ছা, আমি একটা ওষুধ বলছি, এটা যদিও আমাদের এই প্রোগ্রামটা নিশ্চয়ই আমাদের ডাক্তারবাবুরা অনেকে দেখছেন, ঠিক এইভাবে কিন্তু আমাদের একটা করে মেডিসিন হয় না, এটা লটস অফ মেডিসিন, এটা অনেক ওষুধ আছে। এবং আমাদের যে রেপার্টরি বলে একটা বই আছে যেটাতে ডিকশনারির মতো ব্যবহার হয়, তাতে দেখা যাবে এই একটা 3, 4, 5, 10টা পর্যন্ত ওষুধ আছে, তার সাথে আরো সিমটম ম্যাচ করলে তবেই মেডিসিনটা দেওয়া যায়। আমি এটা জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল এটাই আমি বলছি আর কি, যে এইরকম ধরনের বেশ কিছু আমাদের লাগে। আচ্ছা, আরেকটা কথা মনে করি, যখন পরীক্ষা দিতে যাচ্ছে, যতবারই পরীক্ষা হয় তার বেরোনোর আগে বারবার বাথরুম যেতে হয়, স্টুল পাস করছে, পরীক্ষায় যাওয়ার আগে থরথর করছে, পরীক্ষায় বসে ভালো স্টুডেন্ট, মানে সে ক্লাসের হয়তো ফার্স্ট বয়, কিন্তু তবুও সে দেখা যাচ্ছে ওই ধরনের তার একটা নার্ভাসনেস। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রেও আমাদের ভালো ভালো ওষুধ আছে, অ্যানাকারিয়াম, জেলসিমিয়াম, এইগুলো অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি, অনেক পেশেন্টের বাড়ির লোক জেনে গেছে যে এই ধরনের ভালো ওষুধপত্র আছে, আমরা হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলি। এটা কিন্তু নর্মাল নয়, ভালো স্টুডেন্টসের কনফিডেন্স থাকবে যে হ্যাঁ ঠিক আছে, আমি দু একটা পারবো না, কিন্তু তার মনে আমি সব ভুলে যাব, আমি কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না। তো সেই জন্য আমার মতে কোনো মেন্টাল যদি তার সাথে অ্যাসোসিয়েটেড সিমটম থেকে থাকে, বা বাড়ির লোকজন বোঝেন যে তার ওই মেন্টাল অবস্থাটার পর থেকে ও মানে ভালো নেই, অবশ্যই ডাক্তারবাবুকে একটু জানানো উচিত। ডাক্তারবাবু হয়তো ওই দিকটা চোখ রাখছেন না, কিন্তু বাড়ির লোক আমি আজকে যেগুলো বললাম সেগুলো যদি একটু মনে হয় এটা একটু ডাক্তারকে বলা উচিত। আমি তোমাকে কয়েকদিন আগেও একটা কথা বলেছিলাম, মানে এর লাস্ট এপিসোডে বলেছিলাম না যে বাচ্চা কান্না থামছে না, হ্যাঁ, এটাও কিন্তু মায়ের মেন্টাল কন্ডিশনে ব্রেস্ট মিল্ক পেয়েছে তাতেও হয়। এই জন্য অবশ্যই যেমন সিমটম বলবেন, মানে আমাদের যারা শুনছেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে বলবেন, তাদের এই মেন্টাল অবস্থাটা অবশ্যই একটু মাথায় রাখা উচিত। আচ্ছা, এটা হতে পারে না, তো এটা হতে পারে না। আচ্ছা, একটা দেখো রাস্তা, এই আমাদের এইখানে সামনে রাস্তা দেখো, রাস্তা পারাপার একটা বাচ্চা ছেলে পেরিয়ে চলে যাচ্ছে, তুমিও বেরিয়ে যাচ্ছ, আমিও বেরিয়ে যাচ্ছি। আমাদের মতো একটা স্ট্যান্ডার্ড একবারে বয়স মানুষ, সে কিছুতেই বেরোতে পারছে না, এদিকে গাড়ি এসে দাঁড়িয়ে যাচ্ছে, ওপাশে গাড়ি এসে দাঁড়িয়ে যাচ্ছে। এমনকি বাড়িতে সন্ধ্যার পর বাথরুমে যাবে, তাকে বলতে হয়, মানে যার ভয় পাওয়া উচিত নয় তার কথা বলছি, সে বলে একটু যাবে ওইদিকে, একটু যাবো, এরকম একটা। তো এই যে ফিয়ার, অ্যাবনর্মাল ফিয়ার, এই যে ফিয়ার ক্রস দ্য স্ট্রিট, বা এই ফিয়ার অফ ক্রাউড, কোথায় ভিড় হচ্ছে না, এই পাশ দিয়ে যাবো, এই পাশ পারি, এরকম একটা ব্যাপার। এটাও খুব ভালো ভালো ওষুধ আছে। এটাও হচ্ছে আমাদের ওষুধ অ্যাকোনাইট, এরকম একটা ওষুধ লাগে। তো এরকম আর্সেনিক অ্যালবাম, এরকম ওষুধ অনেক কিছুই লাগে। তো এইগুলো অবশ্যই যদি বাড়ির লোক দেখেন তার মধ্যে এইরকম কিছু অ্যাটিটিউড অ্যাবনর্মাল, এটা স্বাভাবিক মনে হচ্ছে না আমাদের কাছে, সে অসুস্থ বলছি না, এটা ডাক্তারবাবুকে ওষুধটা বের করতে খুব সুবিধা দেয়। যার জন্য হোমিওপ্যাথিতে ফিজিক্যালের সাথে মেন্টালটা অ্যাসোসিয়েট করা আছে। এইটার প্রসঙ্গে আরেকটা প্রশ্ন মানে জানতে ইচ্ছা করছে, এই যে মুড সুইং, এখন খুব একটা কথা উঠছে, মুড সুইং হয়ে যাচ্ছে, এখনই হঠাৎ আছে ভালো আছে, আবার হঠাৎ করে একটা চেঞ্জ, মানে এটার জন্য মুড সুইং এর ব্যাপারটা হচ্ছে, এটা একটা সিমটম ডেফিনেট, কিন্তু যদি লটস অফ পেশেন্ট হয় এরকম মুড সুইং ব্যাপারটা, তাহলে নিশ্চয়ই ফ্যাক্টর একটা ব্যাপার আছে, কোনো একটা ফ্যাক্টর এদের মুড সুইং করে দিচ্ছে। দেখবে এখন প্রায় বেশিরভাগই দেখবে দুটো বন্ধু, 4টে বন্ধু একটা বেঞ্চে বসে আছে, আমি তো প্রায় দেখি তারা বসে আছে, কেউ কারোর মুখের দিকে তাকানো, কথা হচ্ছে না, প্রত্যেকের মোবাইলে কথা হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। বাড়িতে বসে মোবাইল করছে, ওখানে বসে শুধু সবাই মিলে একসাথে যাচ্ছে ওই জায়গায়, আর চাটা অর্ডার দিচ্ছে, একসাথে চা খাবো, আর কিছু না, কথা হচ্ছে। তো এর পিছনে হচ্ছেটা কি, এই যে একটা এক্সচেঞ্জ, আমাদের মনের এক্সচেঞ্জ, ভাষার এক্সচেঞ্জ, যেটা তো হচ্ছে না, এটা হচ্ছে কি একই মনোটন, সবার মধ্যে একই জিনিস ঢুকছে, একই বীজটা ঢুকছে, একদমই তাই। তো তখন কি হয়, সকলের মনের অবস্থা সেই রকম। দেখবে একটা খুব সামান্য জিনিস আমি চেয়েছি, পেলাম না, আমার লাইফটা কি হলো, সুইসাইড করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একটুতেই এটা মানে সামান্য, যেটাতে এটা যেমন আমি মানে আমার গ্যাজেটসের দোষ বলছি না,
এটাও কিন্তু একটা মেন্টাল কন্ডিশন। এটা যদি বারবার দেখা যায় সে ট্রাই টু সুইসাইড, এরকম এক ধরনের একটা অ্যাটেনশন নিচ্ছে, অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে ইনফরমেশন দেওয়া উচিত। এবং এর উপর আমাদের খুব ভালো ভালো ওষুধ আছে, অরামেটালিকাম বা এরকম ধরনের ওষুধ, খুব ভালো ভালো ওষুধ আছে। হ্যাঁ, আচ্ছা, আর মুড সুইং এর ব্যাপারটা খুব পরিষ্কারভাবে আমি আরেকটা কথা বলি, গার্জেনদের এই ব্যাপারটাকে প্রচন্ডভাবে লক্ষ্য রাখতে হবে। বাচ্চার মুড সুইং এর কারণ কি আমি নয়? তাহলে আমি যদি হয়ে থাকি আমাকে শোধরাতে হবে। প্রতিটা সমস্যাতে বাচ্চাকে বকাঝকা করা হয়, বোঝানোর চেষ্টা করা হয় না। সে খুব ফ্রাস্ট্রেটেড হয়েছে, এবং ফ্রাস্ট্রেটেড হয়ে তখন তার মনে হয় আমার জীবনটাই রাখা বৃথা, অথবা মনে হয় আমি এটা নষ্ট করে ফেলবো, এটা ভেঙে ফেলবো, এই ধরনের অ্যাটিচিউড তৈরি হয়। যার জন্য তাদের কাছে কিছুটা ফ্রেন্ডলি বিহেভ থাকা উচিত প্রত্যেকটা গার্জেনের, মানে ছেলেদের। তারা যত ফ্রেন্ডলি বিহেভ পাবে তত দেখা যাবে তাদের মুড সুইংটা থাকবে না, ভীষণ ইজি হয়ে যায় তখন ফ্যামিলির কাছে। আর একটা জিনিস যে এত র্যান্ডমলি গ্যাজেটস ইউজ হচ্ছে যে এখন তো কেউ বোধহয় বইও খুলতে চাইছে না। খুব ভালো স্টুডেন্ট আছে বইও পড়ে, হ্যাঁ, এবং সেইগুলো দেখা যাচ্ছে প্রিন্ট আউট বের করছে, পড়ছে, পরীক্ষা দিয়ে দিচ্ছে, হয়ে গেল, সেটা যেন কোনো কাজে লাগবে না, নাম্বারের জন্য করাচ্ছে। তো এগুলোর পিছনে কারণ হচ্ছে না, আমরা আগে ধরো মিশনে বা যখন পড়ানো হতো বা যে কোনো স্কুলে পড়ানো হতো, মাস্টারমশাই বেশ কিছু নীতি কথা পড়াতে, শুনলেও এখন ওই নীতি কথাটা যদি বলা হয় না, বাচ্চারা ওটা জ্ঞান দিচ্ছে রে। কিন্তু এই নীতি কথাটা আমার পরবর্তীকালে কতটা কাজে লাগবে সেটা সেই মুহূর্তে বোঝা যায় না, কারণ ছোটবেলা থেকেই শিখিয়ে দেওয়া হয়েছে, মানে হয়ে যাচ্ছে যে অবস্থাটা, মাস্টারমশাই তোমাকে বকতে পারে না, মাস্টারমশাই তোমাকে মারতে পারে না, যদি মারে তাহলে হ্যাঁ মারতে পারে, যদি বা বকে অবশ্যই ইনফরমেশন দেয়, মাস্টার প্রতি আমরা অ্যাকশন নেব। তো এই যে মানে উচ্ছৃঙ্খলাটা তৈরি হয়ে যাচ্ছে, বাচ্চাকে যে তার প্রশ্রয় দিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক না, আসছে। এবং তাতে পেরেন্টস যেমন তার গায়ে হাত তুলতে পারবে, বকতে পারবে, মারতে পারবে, মাস্টারমশাইও তার নেক্সট প্যারেন্ট। সুতরাং তাকে সেই লাইসেন্সটা নিয়ে নেওয়া হয়েছে, মাস্টারমশাইরা অনেকটা হাত গুটিয়ে রাখছেন। আর সত্যি বলতে কি এখন তো আর স্কুলে, সব স্কুলে বা আশ্রমিক ব্যাপারটা নেই, আশ্রমিক ব্যাপার যেগুলোতে আছে এখনো সেখানে তারা অনেকটা মেন্টাল কন্ডিশন অনেক ভালো, যারা হোস্টেলে রেখে বা বাইরে রেখে পড়াশোনা করছে, বা আমি সব হোস্টেলটা ভালো সেটা আমি বলবো না, যারা বাড়িতে রেখে পড়াশোনা করাচ্ছে তাদের গার্জেনরাই কিন্তু দায়ী। গার্জেন যার ছেলে ভালো হচ্ছে, গার্জেনরাই ভালো। এটা ঠিক কথা। আমার পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, আমি কি করে ভালো রাখবো? আমি এইখানে বসে আছি, আমার পাশের বাড়ি থেকে ভীষণ গালাগাল, বিভিন্ন বাজে কথা শুনতে পাচ্ছি, সেই পরিবেশ খারাপ, সে বাবা মা তো কিছু করতে পারবে না, তাকে তাহলে রেসিডেন্স ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। সুতরাং আজকে আমাদের প্রথম যে বিষয়টা ছিল সেটা সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু জানলাম, আর এটা আমরা ডে 1 থেকেই, আজকের এই অনুষ্ঠান যে লাইফলাইন ডে 1 থেকে কিন্তু আমরা একটা জিনিস জেনে এসেছি যে হোমিওপ্যাথিক যে চিকিৎসা, সেই চিকিৎসার সঙ্গে কিন্তু মেন্টাল হেলথের কি কন্ডিশন আছে সেটা কিন্তু ভীষণ আগে দেখা হয়, তারপরে কিন্তু সেই অনুযায়ী মেডিসিন প্রেসক্রাইব করা হয়, এটা ভীষণ জরুরি। এবং আমাদের এরপরে আমরা যেই প্রশ্নতে আসবো সেটা হচ্ছে এখনকার দিনে বা এখনকার যুগে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টের মাত্রা কিন্তু বাড়ছে। মানে আগেও কি হতো না, আগে হতো, কিন্তু এখন মানুষের যেভাবে বাইক চালানো, যেভাবে একটা সবসময় যেন একটা কম্পিটিশন হচ্ছে, সেটা ঘরে কেন রাস্তাঘাটে সব জায়গায়, এবং পেপার খুললেই, আমরা খবরের কাগজটা খুললেই আমরা প্রথমেই দেখতে পাই অমুক জায়গায় দুর্ঘটনা, অমুক জন আহত হয়েছে, এবং সেক্ষেত্রে যারা খুব ব্যাডলি ইনজিওর্ড হয় তখন তাকে সেই মুহূর্তে তো ধরুন একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই মুহূর্তে তাকে কি দেওয়া যায়, যেটা মানে রোড অ্যাক্সিডেন্ট বা তুমি যে কথাটা বললে, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই বলবো তাকে নিয়ারেস্ট কোনো হসপিটাল বা নার্সিং হোম বা যেখানে হোক নিয়ে যাওয়া উচিত, তার কোথায় কি লেগেছে, কি ব্যাপার, এটা অ্যাকচুয়ালি দেখা উচিত, এবং তারপরে তার চিকিৎসা শুরু করা উচিত অবশ্যই। এখন এই যে ম্যাসিভ ব্যাপারটা যেটা হচ্ছে, এই ম্যাসিভ ব্যাপারটা হচ্ছে যে গাড়ি যেই চালাক যেভাবেই হোক, সেটা যে চালাচ্ছে তার দোষে হতে পারে, যে অপোজিট আসছে তার হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে,
কিন্তু ইনজিওর্ড হলে একটা কথা, ওই ধরনের হলে কোথায় লাগলো, মাথায় না পায় না গায়ে, আনকনসিয়াস হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি হসপিটালাইজেশন বা নার্সিং হোমে যাবে এবং দেখবে। আমি তোমাকে যে ইনজিওর্ডের কথাটা বলবো, সেই ইনজিওর্ড গুলো হচ্ছে যে আমাদের সচরাচর বাড়িতে কেন এখানে ওখানে হয়ে যায়। হয়ে গেলে আমরা তখন ইমিডিয়েটলি ভাবি এটাকে কিছু একটা করতে হবে, বা করতে তো হবেই, ড্রেসিং টেসিং করতে হবে অবশ্যই। কিন্তু কিছু জিনিস দেখা যাচ্ছে না, দীর্ঘস্থায়ী রয়ে গেল, একটা ইনজিওর্ড হয়ে গেল, দীর্ঘস্থায়ী রয়ে গেল। আমি খুব ছোট জায়গা থেকে শুরু করি, যেটা হচ্ছে ইনজিওর্ড একটা মাছের কাঁটা থেকে হতে পারে। আচ্ছা, ভাত খাচ্ছে, খেতে খেতে মাছের কাঁটা গলায় লেগে গেছে। তো খুব একটা বড় সড়ো কাঁটা লেগে গেছে, হাঁ করে রয়ে গেছে, অবশ্যই ওকে নিয়ে যেতে হবে হসপিটালে, কাঁটাটা বের করতে হবে। কিন্তু খালি গলায় খাঁচ খাঁচ লাগছে, একটা কাঁটা ফুটেছে বোঝা যাচ্ছে, কোনো মতেই কাঁটাটা চলে যাচ্ছে না। এটা আমাদের ডেইলি বেসিসে খুব কমন একটা প্রবলেম, এবং সেটা বড়দেরও হতে পারে, ছোটদেরও হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। এবং যদি সেটা রিয়েল কাঁটা লেগে থাকে, অ্যাজিব কাঁটা, সেটা হলে আলাদা ব্যাপার। যে একটা টনসিলের প্রবলেম হচ্ছে, কাঁটা কাঁটা মনে হচ্ছে, সেটা ট্রিটমেন্ট আলাদা, সেটা আলাদা। কিন্তু কাঁটা লেগে আছে, ওর শিওর বুঝতে পারছে কাঁটা লেগে আছে, এটা আমি কালকে খাওয়ার পর থেকেই দেখছি বলে এরকম কনফিডেন্টলি বলতে পারছে, সেখানে খুব ভালো ওষুধ দেওয়া হয়। সেখানে আমরা সাইলেসিয়া বা অ্যানাগালিস, এরা আমরা বলি বাড়িতে এটা কিনে রাখবো, সাইলেসিয়া 30। আচ্ছা আচ্ছা, তারা কিনে রাখে, এবং তারা দেখা যাচ্ছে 30 কেন 200 দুটোতেই কাজে লাগে। সেইটা একদিন কি দুদিন পর পর খেলে দেখা যাচ্ছে পরের দিন সকালে উঠে দেখছে কাঁটা নেই। তো অনেকের মতামতে যে এই কাঁটাটা এমনিও থাকতো না, হোমিওপ্যাথি ওষুধ না খেলেও থাকতো না, এটার আবার হোমিওপ্যাথি ওষুধ কি লাগার দরকার ছিল? ঠিক আছে, দুদিন থাক, দুদিনের পর থার্ড ডেতে তাহলে খাক, তাতেও দেখা যাচ্ছে কাজ হচ্ছে। তাহলে মানে দুদিনে তো বেরোয়নি, তাহলে বেরোলে তো দুদিনে বেরিয়ে যেত। যদি সে কথাও বলে যে না আবার থার্ড ডেতেও এমনিই তো বেরিয়ে যেত, তাহলে থাক, ওষুধ খাওয়ার দরকার নেই। তো এইরকম ধরনের ধরো কাঁটার ক্ষেত্রে হতে পারে। একটা জায়গায় দেখো, যদি বাগানে একটা কাজকর্ম করছে, করতে করতে একটা দেখা যাচ্ছে ভিমরুল বা বলতা বা ফুটিয়ে দিল, এরপরে অসহ্য যন্ত্রণা, তার শরীরে অ্যালার্জি বেরিয়ে গেল, অনেক রকম সমস্যা অ্যারাইজ করতে পারে। তখন সেক্ষেত্রে আমাদের প্রায় দেখা যায় মৌমাছি কামড়েছে। মৌমাছির কিন্তু সায়েন্টিফিক নাম এপিস মেলিফিকা। আমাদের হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায় এপিস। আচ্ছা আচ্ছা, এপিস খেলে অনেকটা ব্যথা কমবে, আচ্ছা, এবং ওই ফোলাও কমবে, এবং গুলের যে যন্ত্রণা, হোমিওপ্যাথি না সিমিলিয়ারোপ্যাথি, মানে সেম সেম হবে না, প্রায় সিমিলিয়ার সিমটম তাতে যায়। আচ্ছা, বা দেখো একটা কাঁটা ছিল, শক্ত কাঁটা, পেরে খুলে আমি বলবো অবশ্যই তাকে ইঞ্জেকশন নেওয়া উচিত, টেটানাস টক্সিন। তো যদি কাঁটা একটা ফুটে গেল, বা ছোট্ট একটা ধারালো পরিষ্কার পিন বা কিছু যেটা একবারে ফ্রেশ, মানে তার জঙ্গল নেই, সেক্ষেত্রে ফোটার পর কিন্তু বেশ কিছুদিন ব্যথা রয়ে যায়, এখানে জুতো পরা যাচ্ছে। এই কেসগুলোতে লিডাম্পল বলে একটা ওষুধ পাওয়া যায়, দেওয়া যায়। এবং আমি ওই জন্য বলে যাচ্ছি ওষুধগুলো, একটা বললাম এপিস বাড়িতে রাখতে পারে, সাইলেসিয়া রাখতে পারে, এটা পাশে লিখেও রাখতে পারে যে এপিস আমাদের কোথাও কামড়ে দিলে, মানে ওই ইনসেক্ট কামড়ালে বা এমনকি মশা কামড়ালেও দেওয়া যেতে পারে। লিডাম্পল দেওয়া হয়, লিডাম্পল ওই 30-100, আমি দুটোই পোটেন্সি বলছি, 30-100 যেটা হোক কেনা যেতে পারে, 1 ফোঁটা করে 4 দিন খাওয়া যেতে পারে। ফুটে গেল, তো সেক্ষেত্রে লিডাম দেওয়া। এখন এ তো ফোটাফুটি, একটা দেখা গেল যে খেলতে খেলতে, আচ্ছা খেলতে খেলতে জোর একটা আঘাত হইল, সেখানটা ফুলে গেল, ফ্র্যাকচার হয়নি কিন্তু ফুলে গেছে, এবং সেটা ভাবলো যে বরফ টরফ দিয়ে দিলাম, সেরে গেল। কিন্তু এর পরেও 3 দিন পরেও দেখা যাচ্ছে বাচ্চারা ওইখানে হাত নিয়ে গেলে লাফ দিয়ে উঠছে ব্যথা। এক্সরে করা গেল, এক্সরে কিছু নেই। তাহলে কি হয়ে আছে, সেখানে প্রচন্ড সোর একটা পেনফুল হয়ে আছে। প্রতি বাড়িতে শুনবে আর্নিকা ওষুধটা থাকে, হ্যাঁ হ্যাঁ, আর্নিকা 30, হ্যাঁ আর্নিকা 30 1 ফোঁটা এরকম 3-4 দিন খেতে পারে, খেলে দেখবে ব্যথাটা অনেক কমে গেছে, তাও কমছে না, কালসিটে হয়ে আছে। আর্নিকা ওয়েনমেন্ট পাওয়া যায় বাজারে, আর্নিকা ওয়েনমেন্টটা ওখানে লাগাতে পারে, এটা একটা ইনজুরি গেল। বা ধরো এমন হতে পারে, ধরো এমন জায়গা বাড়ি খেলো
বা বাড়ির ওই মশলা বাটা শিল লড়ার কিছু একটা অংশ পড়ে গিয়ে থেতলে থেতলে গেল, হ্যাঁ সেইখানে মাংস টাংসগুলো একটু ফেটে ফুটে চৌচির হয়ে গেল, সেখানে স্টিচ ফিচ করা যাচ্ছে না, তাকে একটা প্রেস ব্যান্ডেজ করে রক্তটাকে বন্ধ করে তারপরে সেখানে যদি কিছু ক্যালেন্ডুলা দেওয়া যায় বা ক্যালেন্ডুলা লাগানো যায় বা ক্যালেন্ডুলা খাওয়া যায়, খুব ভালো কাজ হয়। এবং তার সাথে আর্নিকাও খাবে ব্যথাটা কমিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তো এইটা বললাম থেতলানো, মানে মাংসটা ছেড়ে বেড়ে ছেড়ে গেছে। গেছে, হ্যাঁ। অনেকের ক্ষেত্রে দেখবে এখন তো পেন্সিলের ইউজ চলে গেছে, ওই এ দিয়ে তোমার বাড়িতে ব্লেড দিয়ে কিছু একটা করতে গেছে, ব্লেড দিয়ে কিছু একটা বা একটা সাপ কিছু জিনিস দিয়ে বা বটিতে আনাজ ফানাজ কাটতে গেছে। তো কাটতে গিয়ে দেখলে যে অনেকটা কেটে গেল এবং রক্ত পড়ছে, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা হলো। এক্ষেত্রে কিন্তু তুমি আর্নিকা দাও, ক্যালেন্ডুলা দাও বা ওইগুলো দাও, কাজ খুব একটা ভালো হবে না। কেন? এই কাটিংটা না খুব সাপ, মানে একেবারে ধারালো ভাবে এবং দুটো মুখ কাছাকাছি এলে সুন্দরভাবে জুড়ে যেতে পারে। তা দুটো মুখ কাছাকাছি আনা হলো। এর একটা ওষুধ আছে স্ট্যাপিসিডিয়া। আচ্ছা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি কোনো সিজারিয়ান সেকশন হওয়ার পরে অনেকে বলে যে আমার যে সোজা সিজারটা হলো সেই সিজারটা একটা কিলোয়েডের মতো উঁচু মতো হয়ে গেছে, স্ট্যাপি খুব কাজে লাগে। বা যেখানটা সিজার হলো ওখানে খুব ব্যথা রয়ে গেছে অনেক দিন ধরে, তাতেও স্ট্যাপি কাজে লাগে। আচ্ছা, তো এরকম এটা তো গেল আমি মাসলের উপরে বললাম বা স্কিনের উপর। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার হওয়ার পর প্লাস্টার টাস্টার সব হয়ে গেছে, ডাক্তারবাবু নিয়মিত যেমন ক্যালসিয়াম কন্টেন্ট ওষুধপত্র দেয়। কিন্তু আমাদের একটা ওষুধ আছে সিম্পাইটাম, এটা যে খুব ভালো কাজে লাগে। এটা কেন আমি বলছি, এক ভদ্রলোকের রিবস ফ্র্যাকচার হয়েছে, আচ্ছা, আচ্ছা, পড়ে গিয়ে রিবসটা ফ্র্যাকচার হয়েছে। রিবস ফ্র্যাকচারে সাধারণত কোনো প্লাস্টার ফাস্টার করা হয় না। তাতে কি হয়, একটা রেস্ট্রিকশনে রাখা হয় আর ওই এয়ার ফু দেওয়ার চেষ্টা করে তাদের, যাতে তিনটে বোতল থাকবে, তাতে কি বল থাকবে, তাতে ওই লাংসটা যেন এক্সপ্যান্ড করে, যেন সেটা করে, যাতে খুঁজে না গিয়ে। তো তার মানে এই দুটো হাড় কাছাকাছি হোক দূরে হোক এরকম হোক যা হোক একটা জুড়বে, কিন্তু টাইম লাগবে। তো এইরকম ধরনের যদি কোনো ইনজুরি হয়ে থাকে খুব তাড়াতাড়ি আমাদের সিম্পাইটাম একটা ওষুধ পাওয়া যায়, সিম্পাইটাম 30-200। আচ্ছা, আচ্ছা, খুব তাড়াতাড়ি রিউনিয়ন করে, মানে যে কোনো হাড়ের ফ্র্যাকচার হলে। আচ্ছা, আচ্ছা, বেশ। এখন আরো একটা জায়গা বলি, ধরো ঘুষোঘুষি করছে, ঘুষোঘুষি করতে করতে বাচ্চাদের মধ্যে একটা হাতের ফিস্ট গিয়ে এরকম চোখের অরবিটে এরকম লেগে গেল, চোখে লাগেনি অরবিটে লেগে। এখানে কিন্তু ওই আর্নিকা সিম্পাইটাম দিলে কোনো কাজ হবে না। এই সমস্ত অরবিটের জায়গায় আমাদের রুটা 30 বলে একটা ওষুধ আছে, রুটা 30 রুটা কাজ হবে। তো আমি যতগুলোই বলছি এগুলো ওষুধের নাম লিখে রাখতে পারেন, কিন্তু সবগুলো সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকলে বা সঠিক সরাসরি না থাকলে, জানা থাকলে, তাহলে কিন্তু ওষুধগুলো প্রয়োগ একটা অসুবিধা। তবে আর্নিকা ক্যালেন্ডুলা, লিডাম্পল সাইলেসিয়া এই প্রতি বাড়িতেই থাকা উচিত, যাতে চট করে একটু কিছু দেওয়া যায়। আর কিছু না পেলে যে কোনো ইনজুরিতে আর্নিকা দিক, যে কোনো ইনজুরিতে খুব কাজে লাগে। এমনকি দেখা গেছে হেড ইনজুরিতে স্ক্যান করে দেখা গেছে তেমন কিছু পাওয়া যায়নি, কিন্তু সামান্যতম একটা ক্লট পাওয়া গেছে, সেই ক্লটও অ্যাবসর্ব হয়। তাই? এবং আর্নিকার ওইটা বিশাল ক্ষমতা, যে কোনো ক্লট অ্যাবসর্ব করে। হয় না অনেক সময় দরজাটা টেনে দিল, দরজার ভিতরে আঙুল রয়ে গেছে, পুরো চিপে থেতলে গেল, কালো হয়ে গেল, খুব সাংঘাতিক ব্যাপার হয়। তো এই ধরনের যদি কালো হয়ে যায় বা ওরকম চেপা অবস্থা হয়ে যায়, এইগুলোতে বেশিরভাগই লিডাম্পল আর হাইপারিকাম এই দুটো ওষুধ খুবই লাগে। আচ্ছা, আচ্ছা, ভীষণ ব্যথা হয়। তুমি দেখবে জোরে আঘাত লাগলো কিছু লাগে না, কিন্তু ফুটবল মাঠে যারা ফুটবল খেলে যখন পড়ে গেল ঘাসের উপর অনেকটা ঘষতে চলে গেল, জামা খুলে দেখলো ছালগুলো অনেকটা উঠে গেছে, ও ব্যথা খুব সাংঘাতিক। কারণ এই স্যান্টিয়ান নার্ভ মানে পেরিফেরিতে যে নার্ভ থাকে এগুলো প্রচুর ব্যথা হয়। এইরকম ধরনের ছেলাছেলি কেস যদি হয় সেক্ষেত্রে হাইপারিকাম ভীষণ ভালো কাজ হয়, হাইপারিকাম 200। আচ্ছা, তাহলে আমি অনেকগুলো ইনজুরি ওষুধ বললাম, আর্নিকা বলেছি, হাইপারিকাম বলেছি, লিডাম বলেছি, ক্যালেন্ডুলা বলেছি। এই ওষুধগুলো একটু বাড়িতে রাখা উচিত। মানে যে কোনো সময় যে কোনো ভাবে ইনজুরি হলে এটা রাখা।
একদম অনেক বিষয় আজকে আমরা জানছি এবং সেই সঙ্গে আমি জানি আজকের এই এপিসোড আপনাদের খুবই ভালো লাগছে, কারণ আজকে আমাদের প্রত্যেকের জীবনে নিত্য নৈমিত্তিক যে ইনজুরিগুলো ঘটে, যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে, সেইগুলো চট করে হাত কেটে গেল বা কিংবা কোথাও একটা জোর একটা ফ্র্যাকচার হলো, সেখানে কি কি ওষুধ দেবে, ডাক্তারবাবু কিন্তু সেই নিয়ে ভীষণ ভালোভাবে আলোচনা করলেন। এরপরে আজকে আমাদের একেবারেই যে শেষের যে বিষয়টা, সেটা নিয়ে আমরা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই যে এখনকার যে ওয়েদার চেঞ্জ বলুন বা যাই কিছু বলুন, অনেক রকমের অনেক কিছু মানুষের জীবনে প্রবলেম আসছে। আমরা জানি এই অসুখটা হবে, কিন্তু সেই অসুখটা যাতে আমাদের না হয়, এই যে বিশেষ করে এই যে এখন বসন্তকালের দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, এখন ফেব্রুয়ারি মাস ইতিমধ্যে গরম পড়ে গেছে, কিন্তু এই যে ওয়েদার চেঞ্জে অনেক ধরনের রোগ হয়। আবার বসন্তকালে আমরা জানি একটা হামের একটা টেন্ডেন্সি থাকেই, পক্স হয়, তো সেক্ষেত্রে এগুলো যাতে না হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ কি কি রাখা উচিত বাড়িতে? ঠিক এটা কিন্তু প্রায় দেখবে দোকান থেকে অনেকেই প্রিভেন্টিভ মেডিসিন কিনে নিয়ে যায় এবং প্রিভেন্টিভ একটা সেখানে যেখানেই হোক, সে পেপারে হোক বা যেখানেই হোক, একটা ইনফরমেশন পান এবং সেখান থেকে ওষুধটা কিনে নিয়ে যান। হ্যাঁ, অবশ্যই। আমার প্রথম কথা হচ্ছে, যতক্ষণ না কোনো সিমটম অ্যাপিয়ার করে, আচ্ছা, সেই সিমটম অনুসারে ছাড়া ওষুধ কিন্তু খাওয়া উচিত নয়। ও, কিন্তু এটা তো সবাই ভুল করে। কিন্তু এটা ভুল করে মানে ভাবে যে তাহলে আগে থেকে যদি ওষুধটা খেই তাহলে সিমটমটা হবে না। এখন আমাদের যেগুলো হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের নিয়ম, ওষুধ খাওয়া মানে তার একটা সিমটম তৈরি করে। আচ্ছা আচ্ছা। সিমটমটা তৈরি করার পর সিমটমটা যাতে টিকা যেরকম নেওয়া হয় না, যেটা হয় যেমন ধরো ওই তোমার টিউবারকুলোসিস হলে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, তো ওর মধ্যে একটা টিউবারকুলার জার্ম ঢুকিয়ে দেওয়া হয় শরীরে। এই জীবাণুটা ঢুকিয়ে দিলে শরীর করে কি, ছোটবেলায় তখন ও একটা প্রিভেন্টিভ তৈরি করে যাতে টিবিটা না ঢুকতে পারে, অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি হওয়ার পর ওইগুলো যেগুলো ঢুকে সেগুলোকে অ্যান্টিজেন বলা হয়। তো অ্যান্টিবডি অ্যান্টিজেনকে বাদ দেয়, তাহলে অ্যান্টিবডির সংখ্যা আমাকে বাড়াতে হবে, বাড়ালেই তোকে অ্যান্টিজেনটা আটকাবে। হোমিওপ্যাথিক সিস্টেমে যত ওষুধ আছে সবই ওষুধ ঠিক টেকনিক্যাল প্রসেসটা ওই রকমই। আচ্ছা, কিরকম হয়, যখন অসুখটা অ্যাটাক করে তারপরে ওষুধটা দেওয়া হলে তার সিমটম ম্যাচিং করে দেওয়া হয়েছে, সে ওষুধটাকে অল্প হলেও একটু বাড়িয়ে দেয়। আচ্ছা, সেই বাড়ানোটা এত মাইল্ড যে হয়, যেটা ডাক্তার ওই যে ডোজটা দেয় না, ডোজটা এত মাইল্ড করে দেয় যে ওই সামান্য বাড়াটা বুঝতে পারে না পেশেন্ট, তারপরে সে সাথে থাকে। কারণ ওই বেড়ে ও অ্যান্টিবডি তৈরি করলো, অ্যান্টিজেন গুলো তাড়িয়ে, এই হচ্ছে প্রসেস, শরীর তার ইমিউনিটি তৈরি করলো। আচ্ছা, সমস্যাটা একটা জায়গায় হয়, ওষুধের নামটা জানার পর পেশেন্ট করে কি, ওই ওষুধটা কোথায় এক ফোঁটা একদিন খাওয়ার পর 3 দিন পরে আরেকবার, 3 দিন পরে আরেকবার না করে ওই ওষুধটা কিনে নিয়ে গিয়ে বাচ্চা থেকে বড় সকলে মিলে প্রতিদিন 1 ফোঁটা করে করে 8 দিন 10 দিন খেয়ে যাচ্ছে। তাহলে আমি যেটা সম্বন্ধে বললাম, ধরো ইনফ্লুয়েঞ্জাটা যাতে চট করে না হয়, সবার মধ্যে ইনফ্লুয়েঞ্জা আনানোর চেষ্টাটা করে দিল, হলো না? তাহলে কি প্রিভেন্টিভ নেই? অবশ্যই আছে। প্রিভেন্টিভ মেডিসিনটা অবশ্যই যারা শুনছেন অবশ্যই কিনবেন, ডোজটা সম্বন্ধে সঠিকভাবে জেনে নেবেন, ডোজটা আমি কিভাবে খাবো। তো তুমি প্রথমে বলেছো মিজলসের কথা, এর জন্য প্রায় দেখবে বাজারে মরবিলিনাম ওষুধটা প্রায় বিক্রি হয়, মরবিলিনাম 200। আর ওই হাম যখন হয় তখন বাচ্চাদের না সব জায়গা থেকে জল বেরোতে থাকে, চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, জিভ দিয়ে জল, মানে জলই বেরোচ্ছে। আমি তোকে একটু আগে বলেছিলাম, যা করে কান্নাকাটি করে খালি জল বেরিয়ে যায়, ওষুধটা পালসিটিলা। এই পালসিটিলা মেডিসিনটা মিজলসের জন্য সব থেকে বড় প্রিভেন্টিভ। আচ্ছা, আর মরবিলিনামটা ধরলাম সপ্তাহে 1 দিন 1 ফোঁটা করে, আর পালসিটিলাটা সপ্তাহে 3 দিন, এরকম 2 সপ্তাহ করলে আপাতত সেই সময়ে যদি পারিপার্শ্বিক কারণ হয়ে থাকে একটু হয়তো প্রোটেকশন হবে। কিন্তু একই বাড়িতে হলে কিন্তু প্রিভেন্টিভ খুব একটা কাজ করে না। তার কারণটা এই ভাইরাসই বলো আর যাই বলো, যেটাই ঢুকে যাক না কার শরীরে, যার হয়েছে আর যার শরীরে ঢুকলো, ঢোকার পরে সেই দিনই কিন্তু তার দেখা দেয় না। শরীরে ঢোকার পর তার একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, সেই শরীরের মধ্যে ঢুকে
সে 100টা বানালো সেটা আচ্ছা। অসুস্থ করার জন্য, আচ্ছা। তার টাইম হয়তো লাগছে 7 দিন 4 দিন। যবে ও সুস্থ হলো আবার একজনকে আরম্ভ করলো, কি করে হলো? তার মানে ওর কাছে ঢুকে গেছে অনেক দিন। এ যবে 7 দিনে সারলো, ওর আবার সেই থেকে আরম্ভ হলো। তাহলে ফার্স্ট থিং হলো যেমন প্রিভেন্টিভ খাওয়া হবে, যার এই ধরনের ডিজিজ হবে তাকে আইসোলেশন করা উচিত, এক করে দাও। মা বাবা দুটো বাচ্চা কি এক ঘরে করবো, আমি তো দুটোই সমান, আমার দুটো দুপাশে শুয়ে থাক, কিন্তু ঘটনা হচ্ছে এটা হবে না। এটা বাচ্চাটাকে সম্পূর্ণ আইসোলেশন করতে হবে, তার খাওয়ার জিনিস থেকে, তার শ্বাস-প্রশ্বাস থেকে, বেড থেকে সবই আলাদা করতে হবে। এটা হলো মিজলস এর কথা বললাম। যেমন ধরো টাইফয়েডেও কিন্তু বেশ ভালো ভালো প্রিভেন্টিভ আছে। টাইফয়েডে তোমাদের দেখবে ওই রাস্টাক্স ইউজ খুব ইউজ হয়। এই ধরনের ধরো ডিপথেরিয়ার জন্য আমাদের ডিপিটি দেওয়া হয়, সেরকম আমাদের ডিপথেরিনাম একটা মেডিসিন আছে, সেটাকে প্রিভেন্টিভ করা। আচ্ছা আচ্ছা। করোনার সম্বন্ধে প্রচুর ব্যবহার হয়েছিল আর্সেনিকা ভ্যালভা, হ্যাঁ, তাই না? এখন রিসেন্ট যেটা এসছে ওই তোমার গুলেনবেরি সিনড্রোম। গুলেনবেরি সিনড্রোমের জন্য আমাদের একটা ওষুধ প্রায় এখন ব্যবহার হচ্ছে কিউরেরা। আচ্ছা। কিউরেরা 30, কিউরেরা মেডিসিনটা একবার গুলেনবেরি সিনড্রোমে যা আছে কিউরেরার মধ্যে সেইগুলো সিনড্রোমগুলো ম্যাচ করা আছে। সেই জন্য আমরা বলছি প্রিভেন্ট, কিন্তু কতটা প্রিভেন্ট করবে সেটার পিছনে কারণ হচ্ছে যে এটা তো বলেছিলাম না আগের দিন যে এটা স্লোলি অ্যাপিয়ার করে। এখন গুলেনবেরি হবে কি হবে না যদি পারিপার্শ্বিক শুনে থাকে, তবে কিউরেরা মেডিসিন ওই 30 সপ্তাহে পরপর 3 দিন, আর টিউবারকুলিনাম 200 সপ্তাহে 1 দিন, এইভাবে খাবে, তাতে অনেকটা প্রোটেকশন। সুতরাং আজকে কিন্তু আমরা বেশ অনেকখানি জানলাম এবং আশা রাখছি যে আমাদের পরবর্তী যে এপিসোড, সেই এপিসোডগুলোতেও কিন্তু আরো অনেক অনেক জানবো আমরা অনেক কিছু, এবং সবকিছু জানার পরেও আমরা একটা কথা বলবো, অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, নিজেরা একেবারেই ডাক্তারি ফলাতে যাবেন না। তার জন্য তো রয়েছে আমাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গেও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতি। ডাক্তারবাবুর কাছ থেকে আমরা আরেকবার জেনে নেবো ওনার চেম্বার কোথায় কোথায় রয়েছে। আচ্ছা, আমার চেম্বারটা তমলুকে আছে। তমলুকে স্টিমার ঘাট থেকে সামান্য বুদ্ধ পার্কের দিকে যেতে হলেই ওই পথে একটা হিউম্যান সাইন্স স্ট্যাচুর অপোজিট একটা চেম্বার আছে, ওখানে আমি প্রতিদিন বিকেল বেলায় 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত থাকি। এছাড়া সকালবেলায় আমি তমলুকেও থাকি 4 দিন মাত্র, সেটা হচ্ছে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, সেটা সকালে তমলুক মাসকোড়া বাস স্ট্যান্ডের সামনে। এছাড়া রাধামণি বিদ্যা হোমি হল ওষুধ দোকানে আমি আছি, ওখানে আমি সপ্তাহে 3 দিন যাই, বুধবার শনিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, বুধবার শনিবার, আর মঙ্গলবার দিন বিকেল ওই 3টে থেকে 6টা পর্যন্ত। সুতরাং যাদের মনে হচ্ছে যে একেবারে ডাক্তারবাবু থেকে পরামর্শ নেবেন, তাদেরকে বলবো অতি অবশ্যই কিন্তু আমরা। এছাড়াও আমি আরেকটা কথা বলি, শুধু আমার পরামর্শের কথাই বলছি না, আপনাদের কাছাকাছি যে সমস্ত ডাক্তারবাবু থাকবেন ওষুধপত্রগুলো সিলেকশন তাদের কাছেই করুন, করে নেবেন, কারণ ডোজ সম্বন্ধে আপনারা সঠিকতা অবগত হলেন না। আমি হয়তো ওষুধের নাম বললাম, তাতে না জানি ওষুধগুলো কিনে ফেলে আপনারা অত বিপদ টেনে আনবেন কিনা। ওষুধগুলো কিনবেন অবশ্যই, ডোজটা কিভাবে খাবেন অতি অবশ্যই জেনে নেবেন। অতি অবশ্যই আপনার যিনি ডক্টর রয়েছেন তার কাছ থেকে কিন্তু অতি অবশ্যই আপনারা জেনে নেবেন। দেখতে দেখতে আমরা একেবারে সময়ের শেষে চলে এসেছি। আজকে তো আমাদেরকে বিদায় জানাতেই হবে, তবে খুব শীঘ্রই আরো একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।